হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশ সহ পৃথিবীতে বসবাসরত সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এই বিষয়গুলো আমাদের প্রবাসীদের জন্য এবং বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন বাংলাদেশিরা কর্মরত আছেন, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বিশেষ করে আপনার এখন দুবাই, আপনার জাপান, চায়না, মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই বোনদের এবং ইতালিতে আপনার তাদেরকে করোনা ভাইরাসের বিভিন্ন সার্টিফিকেটের কারণে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি আমাদের প্রিয় কিছু মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে ওনারা যুক্ত হয়েছেন। আমার তরফ থেকে তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। শত ব্যস্ততার মধ্য থেকেও বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জনগণ বাংলাদেশের উন্নয়নের জন্য তারা সবসময় চিন্তা করে। আজকে এই আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে সামান্য বিষয় তুলে ধরতে চাই যে আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার আমাদের মূল যে টপিক সেটা হচ্ছে প্রবাসীদের অধিকার, দায়িত্ব এবং কর্তব্য। যে আপনারা জানেন যে মহামারী করোনা ভাইরাসের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা এই বিষয় নিয়েগুলো জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে করোনা ভাইরাসের সনদ নিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদের প্রবাসীরা যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন এবং অতিরিক্ত ফি আদায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আরো আলোচনা করব করোনা ভাইরাসের ক্লান্তি লগ্নে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আপনার আগামী 1 আগস্ট থেকে নিরাপত্তা এবং বিমানবন্দর উন্নয়নের ফি নেওয়ার যৌক্তিকতা কতটুকু, এই পরিস্থিতিতে এসে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে আটক রায়হান কবিরের সর্বশেষ পরিস্থিতিতে কি অবস্থানে আছেন এবং ভিয়েতনামে আপনার দালালের খপ্পরে পড়ে আমাদের প্রবাসী ভাইরা যে মানবতর জীবনযাপন করছেন সেই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো। আজকে আমাদের এই আলোচনায় যারা যারা অংশগ্রহণ করবেন, আমাদের প্রিয় শ্রদ্ধেয় আল মামুন ভাই, উনি মালয়েশিয়া থেকে আসছে থেকে আমাদের সাথে আরো যুক্ত দিবেন ইয়াসির আল মামুন ভাই, উনি ফ্রান্স থেকে, এবং আমাদের সাইফুল ইসলাম ভাই মালদ্বীপ থেকে, সারোয়ার জামান ভাই ওমান থেকে এবং মেহেদী হাসান ভাই ব্রুনাই থেকে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, প্লিজ দয়া করে আপনারা এই লাইভটি শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা অবশ্যই লাইক করবেন। বিশেষ করে আমরা চাচ্ছি যে এই আমাদের বার্তাটুকু, আমরা যে কথাগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, আমরা যে কথাগুলো আপনাদেরকে জানাবো, আমরা চাই এই কথাগুলো যাতে যথাযথ কর্তৃপক্ষের কাছ পর্যন্ত পৌঁছায়। কারণ আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো যৌক্তিক দাবি এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার ভিত্তিক দাবি আমরা করছি। সো আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন, প্লিজ দয়া করে নিজ দায়িত্বে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, কারণ আপনার একটি কমেন্টস আরেকজন মানুষকে দেখতে সাহায্য করবে। আমাদের যেই ক্ষুদ্র প্রচেষ্টা, সেই ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে বাংলাদেশের অনেক নাগরিক যারা বিভিন্ন দেশে এখন কর্মরত আছেন, সেটার সংখ্যা এক্স্যাক্টলি বলা না গেলে অনেকের তথ্য মতো দেখা যায় যে 1,50,00,000-এর বেশি এই প্রবাসী আছে। প্রবাসীদের অধিকার নিয়ে কথা আছে। এই অধিকার, আমাদের কথাগুলো আপনাদের ভালোবাসা, আপনাদের অধিকারের কথা। সো আপনারা যদি এই লাইভ ভিডিওটি দেখছেন যারা, এবং যারা রেকর্ডিং দেখবেন, প্লিজ দয়া করে প্রত্যেককে আপনারা শেয়ার করবেন। সো আমি কথা না বাড়িয়ে আমাদের আলোচক বিন্দুর কাছে চলে যাই। আমি সর্বপ্রথম আল মামুন ভাইকে প্রশ্ন করতে চাই, উনি মালয়েশিয়া থেকে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এখন সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা যেই বিষয়টা নিয়ে হচ্ছে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত, যে করোনা ভাইরাসের যে একটা ফি নির্ধারণ করেছে প্রবাসীদের জন্য, যেটা আপনার বাংলাদেশের সাধারণ জনগণের চেয়ে কয়েক গুণ বেশি, এই অযৌক্তিক ফি সম্পর্কে আপনার মতামত কি? এটা কি আপনি যৌক্তিক মনে করেন? অসংখ্য ধন্যবাদ রিয়াদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আল মামুন মালয়েশিয়া থেকে আছি, আর আমি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাথে যুক্ত আছি।
তো করোনা ভাইরাস শনাক্তের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা প্রবাসীদের জন্য নির্ধারণ করা হয়েছে 3,500 অথবা 4,500 টাকা। আমরা সবাই জানি সেই বিষয়টা। তো 3,500 কাদের জন্য আর 4,500 কাদের জন্য, সেই প্রসঙ্গে যদি আসা যায় তাহলে বলতে হবে যারা নিজস্ব তত্ত্বাবধানে স্বাস্থ্য কেন্দ্রে যে বা করোনা শনাক্তের পরীক্ষা কেন্দ্রে যে নিজে পরীক্ষা করতে যাবে তাদের জন্য পরীক্ষার ফিটা হচ্ছে 3,500। আর যারা হোম কলিং করবে, মানে করোনা শনাক্তের টিমকে বাসায় কল করবে, তাদের জন্য হচ্ছে 4,500। পক্ষান্তরে বাংলাদেশের একটা আমজনতার জন্য সেই ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 200 টাকা। তো 200 টাকা এবং 3,500 অথবা 4,500 একটা বিরাট ফারাক, তাই না? তো এই বিরাট ফারাকটা কেন, কোন কারণে? যে করোনা শনাক্তের টেস্ট কিটের মধ্যে কি ডিফারেন্ট কিছু আছে প্রবাসীদের জন্য, অথবা করোনা টেস্টের যে প্রবাসীদের জন্য যে কিটটা আনা হয়েছে সেটা কি সামহাও কোনোভাবে মডিফাই করা বা ডিফারেন্ট কিছু কি? এই ব্যাপারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো বিবৃতি দেয় নাই বা কোনো কিছু বলে নাই। তো যার কারণে আমরা কনফার্ম হতে পারছি না আসলে বিষয়টা কি। তো এখন দেখেন, বর্তমান যে সময়টা, করোনা মহামারীর সময়ে যে প্রবাসীগুলো বাংলাদেশে 2 লক্ষ প্রবাসী, আমরা যতটুকু জানি 2 লক্ষ প্রবাসী বাংলাদেশে আটকে আছে। তো যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকে আছে তারা কিন্তু স্ব স্ব কর্মস্থলে যেতে অনেক ধরনের সমস্যার শিকার হচ্ছে। যেমন দেখেন, বিমান ভাড়া আপনার বর্তমান সময়ে 2 থেকে 3 গুণ হয়ে যাচ্ছে। এখন এক একটা প্রবাসী কিন্তু বিমান ভাড়া যে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে। তো এই বিমান ভাড়া হিমশিম খাচ্ছে এই সময় করোনার যে 3,500 অথবা 4,500 ফি নির্ধারণ করেছে, এটা আমি মনে করি সম্পূর্ণ একটা অযৌক্তিক ফি। বাংলাদেশ সরকারের উচিত এই সময়, বাংলাদেশ সরকার প্লাস স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের উচিত এই সময় প্রবাসীদেরকে সাহায্য করে অতি যত দ্রুত সম্ভব করোনা টেস্টের ফিটা কমিয়ে বা এটা বাতিল করে প্রবাসীদেরকে করোনা টেস্ট করে যত দ্রুত সম্ভব তাদেরকে স্ব স্ব কর্মস্থলে প্রেরণ করা উচিত। এখন দেখেন, কিছু বিষয় যেমন যে সকল প্রবাসী ভাইরা তাদের স্ব স্ব কর্মস্থলে যেতে যাচ্ছে, তারা 3,500 অথবা 4,500 টাকা দিয়ে টেস্ট করাচ্ছে। টেস্ট করানোর পরেও কিন্তু সময় মতো তাদের পরীক্ষার সনদটা পাচ্ছে না। গতকালকের প্রথম আলোর নিউজের বিবৃতি যদি আমি দিই তাহলে এভাবে বলতে হবে, চট্টগ্রামে প্রায় 10 থেকে 12 জন প্রবাসী যারা দুবাই যেতে যাচ্ছিল, তো তারা কিন্তু 3 থেকে 4 দিন আগে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিছে, বা 3 থেকে 4 দিন পরেও তারা সময় মতো সেই পরীক্ষার সনদটা পায় নাই, যার কারণে তারা কিন্তু বিমানের ফ্লাইটটা মিস করছে। তারা কিন্তু সময় মতো ফ্লাইট ধরতে পারে না এবং দুবাই যেতে পারে নাই। এবং এই যে ক্ষতিটা হলো, তাদের ফ্লাইট মিসিং হলো, এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটার দায়ভার কে নিবে? কারা নিবে? নেওয়ার মতো কেউ নাই, বাংলাদেশে নেওয়ার মতো কেউই নাই। তো এবং আপনারা জানেন, আমাদের সাবেক নৌপরিবহন মন্ত্রী জনাব মোহাম্মদ শাহজাহান, ওনার মেয়েও বাংলাদেশের কোন একটা স্বাস্থ্য কেন্দ্র থেকে করোনা টেস্ট করছে, তার সার্টিফিকেট আসছে নেগেটিভ। কিন্তু উনি যখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য ইমিগ্রেশনে গেছে, সেখান থেকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার রেজাল্ট আসছে পজিটিভ। তো এই যে নেগেটিভ পজিটিভের একটা খেলা, এই খেলার জন্য যে অনেক প্রবাসীরা তাদের নির্দিষ্ট কর্মস্থলে স্ব কর্মস্থলে যেতে পারছে না, এটার জন্য কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে আমাদের প্রবাসীরা। তো আমি বাংলাদেশ সরকার, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবার কাছে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের হয়ে যত প্রবাসী ভাইয়েরা, 2 লক্ষ প্রবাসী ভাইয়েরা যারা আটকে পড়ে আছে, অসহায় প্রবাসী ভাইয়েরা, তাদেরকে বিনা ফিতে করোনা শনাক্ত সনদ প্রদান করে তাদেরকে স্ব কর্মস্থলে যেতে সহায়তা করুন। তারা যদি স্ব কর্মস্থলে যেতে পারে, বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে পারবে, আর সেই রেমিটেন্সের জন্য রিজার্ভ হবে পরিপূর্ণ এবং উন্নয়ন হবে বাংলাদেশের। তো সবার কাছে আমার করজোর মিনতি এবং জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশে করোনা টেস্টটা, বাংলাদেশের প্রবাসীদের জন্য করোনা টেস্টটা যে ফিটা আছে সেটা বাতিল করুন এবং অবিলম্বে তাদেরকে সনদ প্রদান করে স্ব কর্মস্থলে যেতে সহায়তা করুন। ধন্যবাদ রিয়াদ ভাই। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই শুনছেন, আমাদের আল মামুন ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। একটা জিনিস মনে করুন যে বর্তমানে যদি 2 লক্ষ প্রবাসী বাংলাদেশে যারা হলিডেতে গেছে, ছুটিতে দেশে বেড়ানোর জন্য গেছে, এখন তারা আটকে পড়ে আছে। 2 লক্ষ মানুষ যদি আপনি না ধরে, যদি মনে করেন প্রত্যেক ফ্যামিলিতে 2 জন করে ডিপেন্ডেন্ট থাকে, তাদের প্রায় 6 লক্ষ মানুষের কর্মসংস্থান বা অন্য সংস্থানের এই জায়গাগুলো, ক্ষেত্রগুলো বন্ধ হয়ে আছে। এই 2 লক্ষ মানুষের কথা চিন্তা করুন। সেজন্য যথাযথ কর্তৃপক্ষ, এবং আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের ফরেন মিনিস্টার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যাতে এই বিষয়টা যাতে একটু সুনজর দৃষ্টি দেন। কারণ আমাদের এই বিষয়গুলো আমরা ব্যক্তিগতভাবে সমাধান করতে পারবো না, এটা রাষ্ট্রীয় কর্মের মাধ্যমে এই তার ভালো ফলাফল আমরা নিয়ে আসতে পারবো। সো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই লাইভ ভিডিওটা দেখছেন, প্লিজ দয়া করে আপনারা শেয়ার করুন বিভিন্ন পেজ, গ্রুপ এবং আপনার পেজ, ফেসবুক ওয়ালে, যাতে আমাদের আরো অন্যান্য ভাইয়েরা এই আমাদের লাইভ প্রোগ্রামটা দেখতে পারেন।
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো এবং আমাদের যে ন্যায্য দাবি বা অধিকার বা আমরা দেশকে যেভাবে ভালোবেসে সামনের দিকে নিয়ে যেতে চাই সেই নিয়ে যাওয়ার জন্য যাতে আমাদেরকে সহজ হয় সেটা আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি। এখন আমাদের সাথে যুক্ত হবেন ইয়াসির আল আমিন ভাই ফ্রান্স থেকে। ইয়াসির ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এটা একটু ভিন্ন প্রসঙ্গ। আপনি জানেন যে মালয়েশিয়াতে আমাদের একজন ভাই এখন বর্তমানে আটকা আছেন, ওনার নাম হচ্ছে রায়হান কবির। আমি ওনার সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আপনি কি জানেন ওনার সম্পর্কে? জি, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের কথা যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। তো আমি শুরু করতেছি প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে। রায়হান বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে কি, রায়হানের জন্য আল জাজিরার পক্ষ থেকে 2টা লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এই লয়ার দুইটা লয়ার ওরা এই সরকার কর্তৃপক্ষকে লেটারে জানিয়েছে, আমরা কনফারেন্সের মাধ্যমে জানাইছে আমরা রায়হানের পক্ষ থেকে আমরা দুইটা লয়ার নিয়োগ হয়েছি, আমরা আমাদের ক্লায়েন্টের সাথে মিট করতে চাই। কিন্তু মালয়েশিয়ান সরকার এটা রিভোক করে, এটা তাদের যে প্রস্তাব আছে এটা প্রত্যাখ্যান করে ওনাকে 14 দিনের জন্য রিমান্ড দেওয়া হয়েছে, এবং সাথে বলা হয়েছে তাদের আরো বেশি ইনভেস্টিগেট করা দরকার সেজন্য। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আসিফ ভাই, আপনি কি এখন পর্যন্ত কোনো নিউজ পেয়েছেন যে বাংলাদেশ দূতাবাস থেকে এরকম ধরনের কোনো কূটনীতিক পদক্ষেপ নেওয়া হয়েছে রায়হানকে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য বা তাকে সসম্মানে বাংলাদেশে প্রেরণ করার জন্য? জি, আমরা যতটুকু আমি একটা নিউজে পেয়েছি, নিউ এজ ইংলিশ নিউজ পেপার, ওখানে বলা হয়েছে যে আমাদের ফরেন আব্দুল মোমেন ফরেন মিনিস্টার, ওনাকে ঢাকাতে যখন আমাদের ফরেন মিনিস্টার, জি 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 হ্যাঁ জি ফরেন মিনিস্টারকে যখন কোয়েশ্চেন করা হয়েছে ব্যাপারে রায়হান কবির ব্যাপারে, সে বলেছে যে আমাদের হাত প্রসারিত করা দরকার, আমাদের সাহায্যের হাত প্রসারিত করা দরকার তার জন্য। কিন্তু দরকার বলেছে, কিন্তু এই এখনো পর্যন্ত কোনো প্রকার আমরা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পাই নাই। ইভেন ফরেন আমাদের হাই কমিশন ওনার সাথে যোগাযোগ করার জন্য ট্রাই করবে, বুঝছেন, এটা বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সাপোর্ট বা কোনো ধরনের তার সাথে দেখা করার বা কোনো ধরনের মালয়েশিয়ান সরকারের সাথে একটু বোঝাপড়া করার কোনো সিস্টেম আমরা সরকারের পক্ষ থেকে কোনো কিছু পাই নাই কোনো পদ। তো আমি প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে আহ্বান করব এবং হাই কমিশনকে আহ্বান করব যেন মালয়েশিয়ান সরকারের সাথে একটা বোঝাপড়া করে তাকে দেশে ফেরত নিয়ে আসে, সেজন্য যথাযথ ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। জি, এই বিষয়ে আমি আরো কিছু আসির, আপনাকে ধন্যবাদ। আমি আপনার জন্য আরেকটা প্রশ্ন রাখতে চাই। জি বলেন, চালিয়ে যান। যে আমি আরো বিষয় কিছু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আল জাজিরা নিউজ মিডিয়াতে উনি যে বক্তব্য প্রদান করেছে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন সিস্টেম, ইমিগ্রেশন অথরিটি যে রায়হানের প্রতি একটা ইনহিউম্যানিটি করা হয়েছে, সেজন্য আল জাজিরা নিজেই একটা পত্রিকাতে নিউজ করেছে যে ইটস রিয়েলি ওরিং, তারা বিবৃতি দিছে এবং তারা বলছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। এটা হচ্ছে কি মানুষের একটা মৌলিক অধিকার, এটার উপর ভিত্তি করে রায়হানকে ডিটেইন করা এটা সম্পূর্ণ একটা অমানবিক এবং অযৌক্তিক এবং ইনজাস্টিস হয়ে যায়। সুতরাং আমি মনে করি বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে তাড়াতাড়ি কনসুলেটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে এই রায়হানকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনার জন্য যেন ব্যবস্থা করা হয়, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি। জনাব ইয়াসির, আমি আপনাকে লাস্ট একটা কোশ্চেন করতে চাই যে আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং মালয়েশিয়াতে বসবাসরত কয়েকজন ভাইয়ের সাথে কথা বলেছি, যেটা আমি বুঝতে পেরেছি যে আপনি কি মনে করেন এই রায়হান কবির ইস্যুকে কেন্দ্র করে মালয়েশিয়াতে বসবাসরত অন্যান্য প্রবাসীরা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে বা হওয়ার কোনো সম্ভাবনা আছে?
জি, আসলে আমরা এখন ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মালয়েশিয়ান বিভিন্ন কোম্পানিতে আমাদের বাংলাদেশি ভাইদেরকে হয়রানি করা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলতেছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি তারা মালিকরা দিচ্ছে। এবং আমরা আরো শুনতে পাচ্ছি যে মালয়েশিয়ানরা একটা পিটিশন করতেছে যেন বাংলাদেশকে সেন্ড ব্যাক করা হয় সবাইকে, বুঝছেন? সুতরাং আমরা এই বিষয়ে বেশি ত্বরান্বিত না করে, এই বিষয়ে আমরা মালয়েশিয়ান সরকারকে ক্রিটিসাইজ না করে আমরা চাই আমাদের 10 লক্ষ থেকে 12 লক্ষ মালয়েশিয়ান যারা প্রবাসী আছে তারা সুন্দরভাবে থাকুক, ভালোভাবে থাকুক এবং ঠিকই আগের মতো তাদের কর্মসংস্থান ঠিক থাকুক। এই তাদের কর্মসংস্থান ঠিক থাকলে আমাদের অর্থনীতি ঠিক থাকবে। সুতরাং আমি আমাদের দেশের সরকারকে আমি বিনীত অনুরোধ করব যেন আমাদের 10 লক্ষ এবং 10 লক্ষ থেকে 12 লক্ষ প্রবাসীকে নিরাপত্তা দান করে একটা মালয়েশিয়ান সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে সুন্দর একটা কথাবার্তার মাধ্যমে যেন এই বিষয়ে মীমাংসা হয়ে যায়, সেজন্য আমি আমার সরকারকে আমি কি করব, আহ্বান করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এবং আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছেন যেগুলো বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে যারা মালয়েশিয়াতে বসবাস করছেন তাদের জন্য অনেক উপকার নিয়ে আসবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী সমস্ত বাংলাদেশ ভাই বোনদেরকে একটা বার্তা দিতে চাই। দেখুন, আমাদের এখানে 10 থেকে 12 লাখের মতো বাংলাদেশি মালয়েশিয়াতে বসবাস করছেন, সো এটা একটা বড় একটা অ্যামাউন্ট। তো আপনারা সবাই ওই যে দেশে থাকেন না কেন সেই দেশের ল, রুলস, রেগুলেশন, ল অফ অর্ডার এই জিনিসগুলোকে মাথায় রেখে চলাফেরা বা মাথায় রেখে স্টেটমেন্ট দেওয়াটাই বেটার। কারণ আমরা কেউ চাই না যে 10-12 লক্ষ মানুষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হোক মালয়েশিয়ার মধ্যে, এবং সব এত বড় একটা বিশাল অ্যামাউন্ট জনগণ যদি মালয়েশিয়া থেকে রিটার্ন ব্যাক করে তো এটা আমাদের দেশের অর্থনীতির জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। তাছাড়া ব্যক্তিগতভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সো প্লিজ দয়া করে আপনারা লাইভটা শেয়ার করুন এবং সঙ্গে থাকুন আমাদের সাথে। আপনাদের কথাই আমাদের কথা। এই প্রবাসী অধিকার পরিষদ গঠিত হয়েছে প্রবাসীদের অধিকার আদায় নিশ্চিত করার জন্য, প্রবাসীদের কথা, আপনার কথা আমরা বলার জন্য। সো আমরা এখন যুক্ত করব আমাদের সাইফুল ইসলাম ভাইকে, উনি মালদ্বীপ থেকে আমাদের সাথে জয়েন করবেন। আমি সাইফুল ইসলাম ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। করোনা ভাইরাসের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থানের ঘাটতি এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। আমরা জানি এমন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আপনার গার্মেন্টস এবং টেক্সটাইল থেকে আপনার জব থেকে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনার মালদ্বীপের অবস্থানটা কি, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে একটু এক্সপ্লেইন করবেন কিনা? জি সাইফুল ইসলাম ভাই, আপনি আমাদের সাথে আসসালামু আলাইকুম। মালদ্বীপ থেকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন ভাই? জি আসসালামু আলাইকুম, আপনারা আমাকে দেখছেন? জি জি সাইফুল ভাই, আমরা আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। আপনি আপনার মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ইসলাম ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কথা চালিয়ে যেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমি এক্সট্রিমলি সরি আমাদের ইন্টারনেটের প্রবলেমের কারণে। আপনারা জানেন আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে বসে এই প্রোগ্রামগুলো করছি, সো এক এক দেশে এক এক রকম ইন্টারনেট স্পিড, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই প্রবলেমগুলো। আচ্ছা, আমরা এখন সাইফুল ইসলামের ভাইয়ের সাথে আমরা পরে আসছি। আমরা এখন সারোয়ার জামান ভাই ওমান থেকে। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। ভাই ওমান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা সারোয়ার ভাই, আমি আপনাকে একটা স্পেসিফিক কোশ্চেন করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটা নিউজ খুব বেশি চোখে পড়ছে, সেটা হচ্ছে আপনার এটা গভর্নমেন্টের তরফ থেকে সরাসরি না, এটা হচ্ছে আপনার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী আগস্টের 1 তারিখ থেকে একটা নতুন ফি নির্ধারণ করেছে প্রবাসীদের জন্য থেকে এবং অন্য সবার জন্যই। এই ফিটা সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এই বর্তমান করোনা ভাইরাসের মহামারীর সময় যখন প্রবাসীরা সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মানুষ সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন, অর্থনৈতিকভাবে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এই একটা মহামারীর সময়
এই বেসরকারি বিমান কর্তৃপক্ষ এই যে একটা ফি নির্ধারণ করে দিল, আপনি কি এটার সাথে একমত কিনা? ধন্যবাদ রিয়াদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সরওয়ার জামান, ওমান থেকে। আমি প্রবাসী অধিকার পরিষদে যুক্ত আছি। আমি প্রথমে আমার প্রবাসী ভাইদেরকে মোটিভেট করার জন্য একটু উদাহরণ দিয়ে শুরু করি আমার বক্তব্যটা। আমি প্রথমে মোটিভেট করার জন্য আমি একটা গল্প বলি, সিম্পল গল্প, যেটা জি হচ্ছে বলেন, হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করেন প্রবাসীরা একটা আপনি এখন প্রবাসীদের সিদ্ধান্ত হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে প্রবাসীদের প্রতি, আপনি কি প্লেয়ার হতে চান না ফুটবল হতে চান? যদি ফুটবল হতে চান তাহলে আপনাকে লাথি খেতেই হবে, আর যদি প্লেয়ার হতে চান আপনাকে লাথি দিতে হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি প্লেয়ার হবেন না ফুটবল হবেন। যদি আপনি প্লেয়ার হতে চান আজই যুক্ত হন আমাদের প্রবাসী অধিকার পরিষদে, আমাদের সাথে একই খাতায় চলে আসেন, এখানে যুক্ত হয়ে আপনার অধিকার আপনি নিশ্চিত করেন। আপনাকে কেউ ঘরে বসে আপনার অধিকার দেবে না, আপনাকে এই অধিকারের জন্য অধিকার আদায় নিজেকে করে নিতে হবে। এই ইয়াকুব ভাই, আপনার নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে, এটা নিশ্চিত করতে এটা হবে। রিপিট করতেছে, মানে বারবার আবার ডাবল আসতেছে, এটাকে কিভাবে রিমুভ করব? শুনতে পাচ্ছেন? সারোয়ার ভাই আপনি কন্টিনিউ করে যান, হ্যাঁ, সারোয়ার ভাই আপনি কন্টিনিউ করেন। এখন আমার সেকেন্ড স্টেপ আপনার প্রশ্নে আসি। হ্যালো ভিউয়ার্স, আমি এক্সট্রিমলি সরি। আপনার প্রশ্নে আসি। আপনার প্রশ্নের মধ্যে হচ্ছে আমিও জানতে পারলাম দৈনিক পত্রিকার মাধ্যমে যে আমাদের বাংলাদেশে একটা বাংলাদেশ বেসামরিক বিমান প্রতি মন্ত্রণালয় বা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 আগস্ট থেকে যে অবকাঠামো, বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য $10 এবং বিমানবন্দর নিরাপত্তা ফি, যাত্রী নিরাপত্তা ফির জন্য $10 ফ্রি কাটবে। এটা জানতে পারলাম পত্রিকার মাধ্যমে। আরেকটা বিষয় আমি স্পষ্ট হলাম, যদি প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে আজকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করে, বা বাংলাদেশের প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে যদি পদ্মা সেতুর মতো বড় প্রকল্প, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্প, মেট্রো রেলের মতো বড় প্রকল্প যদি প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে উন্নত প্রকল্পগুলো পরিচালনা করতে পারে, তাহলে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য প্রবাসীদের কাছ থেকে কেন ফি কাটা হবে? এটা আমার যুক্তি, আমার বোধগম্য হয় না। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের অথরিটিদের কাছে প্রশ্ন রাখলাম। আরেকটা জিনিস, যাত্রীদের, বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তার জন্য যে ফিটা, আমরাই তো বাংলাদেশের নাগরিক, আমরা এখানে আসি, প্রবাসে আসি আমাদের বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্য, অর্থনীতিকে উর্বর করার জন্য, মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করার জন্য। তাহলে আমি মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা যারা প্রবাসীরা ইন্টারন্যাশনাল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর গুলো ব্যবহার করে বাইরে আসি তাদেরকে নিরাপত্তা দেওয়া। তা আমি আপনার মাধ্যমে এটাও যথার্থ কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখি, কোন ধরনের যুক্তিতে এ ধরনের নিরাপত্তা ফি আমাদের কাছে চার্জ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে? তা আমি আপনার মাধ্যমে এটাই বলতে চাই, আমি আপনার মাধ্যমে আকুল। একটা প্রশ্ন করতে চাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। এই যে অযৌক্তিক যে জিনিসগুলো করা হচ্ছে, যেখানে সাহায্য সহযোগী ছিল, আপনি জানেন বাংলাদেশের প্রতিটা সেক্টরে গভর্নমেন্টের কাছ থেকে ভর্তুকি দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সুবিধা, সেটা কারেন্ট বলেন বা আপনার এবং বলেন দেশের বিভিন্ন হোটেল, প্রায় সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্টের কাছ থেকে ভর্তুকি দেওয়া হয়েছে তাদের বিজনেস রান করতে পারে। এমন ধরনের কোনো ব্যাপার নেই, কিন্তু তারপরেও গভর্নমেন্টের পক্ষ থেকে না হলেও বেসরকারি বিমান এরকম ধরনের দাবি বা ভিত্তিক যে লগুলো আছে, এটাতে বাংলাদেশ প্রবাসীদের বা বাংলাদেশ রেমিটেন্সে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আসবে কিনা? জি ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। তো আমি আসলে বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে ছুটিতে আছে 2 লক্ষ প্রবাসী,
জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি কন্টিনিউ করে যাচ্ছি। বাংলাদেশে বর্তমানে ছুটিতে আছে, ভ্যাকেশনে আছে 2 লক্ষ প্রবাসীর মতো। তারা আর্থিক সংকটে তাদের ফ্যামিলি মানবতা জীবন যাপন করতেছে। বাংলাদেশ সরকার প্রত্যেকটা সেক্টরে একটা প্রণোদনা দেওয়া রিয়াদ হয়েছে। ভাই, প্রত্যেকটা হুম, প্রত্যেকটা সেক্টরে প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে সীমিত আকারে প্রণোদনা দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমরা কোন ধরনের আমাদের যে প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে কোন ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাইনি, বা আমি নিজেও জানি না প্রবাসী মন্ত্রণালয়ের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যা প্রবাসীদের জন্য এই করোনা প্রাদুকালীন সময়ে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা আমার মনে হয় না, যা আমি দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি তাদেরকে যারা এখন যে অসচ্ছল পরিবার, প্রবাসীদের অসচ্ছল পরিবার আছে, তাদেরকে পুনর্বাসনের, তাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা, আর্থিক সহযোগিতা করা আমি মনে করি দরকার। আমি আপনার মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি বাংলাদেশের প্রতিনিধিদের কাছে, যারা ফরেন মিনিস্টার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আরেকটা বিষয় আমি আপনার সাথে আমি বলতে চাই, মধ্যপ্রাচ্য নিয়ে আমি একটু কথা বলতে চাই। মধ্যপ্রাচ্যের বিষয়ে চলে আসলে সব ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। হুম মধ্যপ্রাচ্য বিষয়ে চলে আসলে সবচেয়ে আমাদের বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে সম্প্রতিকালে একজন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়েছে। উনি ছিলেন সাবেক পুলিশ প্রধান, উনি রিটায়ার্ড পারসন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের অত্র মন্ত্রণালয়ের কাছে, যে প্রবাসী মন্ত্রণালয়ের কাছে, উনি রিটায়ার্ড পারসন হওয়ার পর সৌদি আরবের মতো দেশে কেন ওনাকে অ্যাম্বাসেডর হিসেবে আমার নিয়োগ দেওয়া হলো আমি বুঝতেছি না। এই জায়গায় যদি আমরা তরুণ প্রজন্ম কাউকে দিতাম, কারণ ওনার এখন রিটায়ার্ডের বয়স, উনি বাসায় রেস্ট করবে, বা ওনাকে সরকার রিটায়ার্ড করেছে, তারপরেও কিনা এত বড় দায়িত্ব, যেখানে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, এই বিষয়ে কেন ওনাকে এত বড় দায়িত্ব? তা আমি মনে করি, আমি প্রবাসী অধিকার পরিষদের একজন কর্মী হিসাবে আমি মনে করি এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তরুণ প্রজন্মের অ্যাম্বাসেডর যারা অক্লান্ত পরিশ্রম করতে পারবে, আমাদের প্রায় 15 লক্ষ 20 লক্ষ প্রবাসীদের জন্য, 3-5 মিলিয়ন প্রবাসীদের জন্য, যারা দিন রাত পরিশ্রম করে ইন্ডিয়া, ফিলিপাইন, ভিয়েতনামদের মতো আমাদের যে নতুন কর্মক্ষেত্র, টেকনিক্যাল সেক্টরে, শিপইয়ার্ড বলেন, ইন্ডাস্ট্রিয়াল, হেভি ইন্ডাস্ট্রিয়াল বলেন, রিফাইনারি বলেন, এগুলোতে টেকনিক্যাল জব যাতে আইডেন্টিফিকেশন করতে পারে, এ ধরনের তরুণ প্রজন্ম নিয়োগ করলে আগামীতে আমরা আরো সুন্দর ডেভেলপ করতে পারবো, দেশের অর্থনীতিকে আরো চাঙ্গাপাক করে সামনের দিকে আমরা উন্নত রাষ্ট্রের দিকে যেতে পারবো বলে আমি মনে করি। সেজন্য আমি অত্র মন্ত্রণালয়ের কাছে এই ধরনের ভবিষ্যতে অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে অ্যাম্বাসাডর নিয়োগ না দেওয়ার জন্য আমি প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরার জন্য। তারপর আমি যেতে চাই সাইফুল ভাইয়ের কাছে। সাইফুল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই। জি, আমি শুনতে পাচ্ছি। জি সাইফুল ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বর্তমান করোনা মহামারীর কারণে এবং শ্রমবাজারের কারণে আমাদের বিভিন্ন দেশে অনেক প্রবাসী ভাইরা অনেক ধরনের সমস্যায় আছেন। তো এই সমস্যাগুলোর মধ্যে আমরা জানি মালদ্বীপে কিছুদিন আগে কিছু আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই 6 মাস কাজ করছে। 6 মাস কাজ করার পরেও কিন্তু তারা ঠিকমতো বেতনটা পায় নাই, বা তাদের স্যালারিটা ঠিকমতো পায় না। তো এই বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম মামুন ভাই, আপনার মাধ্যমে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান সারা বাংলাদেশের যে সকল বাংলা ভাষাভাষী শুনছেন এখন, এবং সকল প্রবাসী এবং মালদ্বীপের সকল প্রবাসী প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শুরু করছি। মামুন ভাই, আপনি জানেন মালদ্বীপ একটি ট্যুরিজম কান্ট্রি, এখানে পর্যটক নির্ভর দেশ। এদেশের 90% অর্থনীতি নির্ভর করে পর্যটনের উপর। এমত অবস্থায় করোনা ছবলের কারণে গত 4 মাস মালদ্বীপের ট্যুরিজম ইন্ডাস্ট্রি বন্ধ আছে। এই পরিস্থিতিতে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে গেছে। এমত অবস্থায় অধিকাংশ কোম্পানি তাদের শ্রমিকদেরকে নির্দিষ্ট পরিমাণ বেতন এবং দিতে পারছে না। আরেকটি কথা উল্লেখ করি যে এর মাঝেও কিছু কিছু খারাপ কোম্পানি আছে যারা
ইচ্ছাকৃতভাবে অনেক সময় শ্রমিকের মজুরি প্রদান করে না। যেমন আপনি দেখেন যে এই বাইরা 6 মাস কাজ করেছে, আহ তারা কিন্তু গত 4 মাস হোটেল বন্ধ ছিল, কিন্তু 6 মাসে তাদের বেতন বন্ধ। তার মানে এখানে কোম্পানিরও কিছু গাফিলতি অবশ্যই ছিল। এছাড়া আমাদের দেশের কিছু আহ, লোক আছে যারা আমরা যারা বলি দালাল, অ্যাকচুয়ালি তারা কিছু সময় অনেক লোককে নিয়োগ করার পরে কোম্পানি থেকে টাকা নিয়ে থাকে, কিন্তু শ্রমিকদেরকে টাকা পরিশোধ করে না। এই সমস্ত বিভিন্ন কারণ জড়িত আছে। এবারে আমাদের এই যে আপনি জানেন 39 জন মালদ্বীপ প্রবাসী কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শিকার হয়েছিল। তারা কিছু বিক্ষোভ করেছিল যে তাদের 6 মাসের বেতন পায়নি, তার জন্য 39 জন প্রবাসীকে কিছুদিন আগে দেখেছেন মিডিয়ার মাধ্যমে অ্যারেস্ট করা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে পৃথিবীর সকল প্রবাসীকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা যেন যেখানে থাকি না কেন নির্দিষ্ট দেশের আইনগুলো মেনে চলি এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। কারণ আমরা প্রবাসী, আমরা যেসব দেশে অবস্থান করব তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আরেকটি বিষয় আপনি জানেন, মালদ্বীপে কিন্তু খুব বড় দেশ নয়, এ দেশের অর্থনৈতিক আপনার ইউরোপ, আমেরিকা বা মিডল ইস্টের মতো মজবুত দেশ নয়। সে কারণে বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের প্রবাসী শ্রমিক যথেষ্ট খারাপ পরিস্থিতির শিকার হয়েছে। আরেকটি বিশেষ কারণ হলো মালদ্বীপের 3.5 লক্ষ অধিবাসীর দেশ, তার মধ্যে প্রায় 3.5 লক্ষ বিভিন্ন দেশের লোক কাজ করে থাকে। এর মধ্যে বাংলাদেশেরই প্রায় 1,70,000-এর মতো লোক কাজ করে। তার মধ্যে প্রায় 70,000 লোকের কোনো নির্দিষ্ট ভিসা বা নিয়োগকর্তা নেই। আপনি জানেন কিছু প্রতারক চক্র কিছু লোককে নিয়ে আসে, তারা বলে যে প্রি ভিসা, আসলে প্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। সুতরাং তারা নির্দিষ্ট কোম্পানির নামে এসে ওদের কাজে না যেয়ে বিভিন্ন কাজ করে। কিন্তু এই পরিস্থিতিতে যখন তাদের নির্দিষ্ট কোনো কোম্পানি নেই, তাহলে তার মানে তাদের কোনো সাপোর্ট নেই, থাকার জায়গা নেই। এই কারণে আচ্ছা তারা সাইফুল ভাই, একটু যথেষ্ট ইন্টারাপ্ট একটা করবো। কঠিন সাইফুল ভাই, পরিস্থিতির শিকার আপনাকে হয়েছে। ইন্টারাপ্ট করবো আমি, আপনাকে ইন্টারাপ্ট করবো। এই করোনা মহামারীর কালীন যে সময়টা ছিল, এই সময়ের মধ্যে মালদ্বীপের প্রবাসী যারা যত সমস্যা ছিল, এই সমস্যার মধ্যে কি বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রকার অনুদান বা সাহায্য আমরা কি মালদ্বীপ প্রবাসীরা কি পেয়েছে? এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, ধন্যবাদ মামুন ভাই। আপনি জানেন অ্যাকচুয়ালি সরাসরিভাবে বাংলাদেশ সরকার থেকে ওইরকম কোনো সাহায্য করা হয়নি। তবে বাংলাদেশ সরকার মালদ্বীপকে সর্বপ্রথম এই যে করোনা পরিস্থিতির সময় সহায়তা করে, কিছু ত্রাণ সামগ্রী প্রেরণ করে, সাথে মেডিকেল টিম প্রেরণ করে, যেটা পরোক্ষভাবে মালদ্বীপ সরকারের মাধ্যমে বাংলাদেশের জনগণের মাঝে বিতরণ করা হয় রেড ক্রিসেন্টের মাধ্যমে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক বা ভালো দিকই বলবো, বাংলাদেশ সরকারের এই করোনা পরিস্থিতির কারণে যে সর্বপ্রথম যখন বাংলাদেশে এই ত্রাণটা প্রেরণ করলো এবং সাথে সাথে মেডিকেল টিম, তখন এই দেশের মানুষগুলো আমাদের দেশের মানুষের প্রতি আলাদা একটা আন্তরিক পরিবেশ তৈরি হয়েছে। এসব কারণ, তাছাড়া মালদ্বীপের সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, তারা সার্বিকভাবে সহযোগিতা করেছে। তবে উল্লেখ রাখা যায় যে আমাদের বিশাল জনগোষ্ঠী যাদের প্রকৃত নিয়োগকর্তা নেই, থাকা, বাসস্থান বিভিন্ন সমস্যা ছিল এবং অনেক কষ্ট করেছে। আরেকটি বিষয় আপনাকে জানাই যে মালদ্বীপ সরকার এই বছর 20,000-এর মতো অবৈধ কর্মীকে তারা নিজস্ব দেশে প্রেরণ করবে। তো সেই বিষয়টা, আমি একটা বিষয় আপনাকে আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটি বিষয় তিনি ঘোষণা করেছেন, যে সকল লোক বা প্রবাসী এই করোনা দুর্যোগের সময় দেশে যাবে তাদেরকে প্রণোদনার মাধ্যমে ঋণ দিবে। কিন্তু আপনি দেখেন এই 20,000 লোক যারা যাবে তারা আসলে কোনো কোম্পানির বর্তমানে বৈধ না, কিন্তু তারা বৈধ হয়ে এসেছে। তাহলে এদেরকে যদি এই সুযোগের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে এই লোকগুলা কি করবে? এখানে আপনার মাধ্যমে আমি সরকারকে এই প্রশ্নটা করলাম। জি ভাই বলুন। সাইফুল ভাই, আমি মামুন ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি হ্যাঁ কি হ্যাঁ আমার বলুন। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। আচ্ছা, আপনি জানেন, আমি আপনাকে একটা ভিন্ন প্রশ্ন করতে চাই যে আপনি জানেন 219 জন প্রবাসীকে আপনার মিথ্যে বানোয়াট কাল্পনিক গল্প রচিত মামলায় তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে। তো 219 জন, এই 219 জন মানুষ তারা বাংলাদেশে কোনো ধরনের ক্রাইম করেনি, তাদের
এই 219 জন মানুষকে যারা অ্যারেস্ট করেছে অনেকে বাংলাদেশ মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আপনার বিভিন্ন ধরনের যারা সমাজকর্মী আছেন তারা সবাই এই 219 জনকে নিঃশর্তভাবে মুক্তি চায়। এই প্রসঙ্গে প্রবাসী অধিকার পরিষদ বা আপনার কি বলার আছে? জি, ধন্যবাদ রিয়াদ ভাই। আপনি জানেন যে এই প্রবাসীগুলো 219 জন প্রবাসী তারা এসেছিল কুয়েত, কাতার এবং বাহরাইন থেকে, এবং ওই দেশের সরকারগুলো তাদেরকে সাধারণ ক্ষমা করে, নির্দোষ ভাবে ক্ষমা করে দিয়ে, আপনি জানেন ক্ষমা করে দিয়েছে, ওদের আর কোনো অপরাধ নেই। আর মিডল ইস্টের দেশগুলোতে যদি নির্দিষ্ট কোনো অপরাধ করে সাজা ছাড়া তাদের উপায় নেই, আপনি খুব ভালো করে জানেন এবং সারা বিশ্বের লোক সবকিছুই ভালোই জানে। এমন তো অবস্থায় আমাদের দেশের সরকার এই 219 জন লোককে এই আপনার তারা নাকি দেশের বা ওই দেশে তারা খারাপ কোনো কাজ করেছে বা তারা কোনো কাজ করবে। আমি বলবো যে কাজ করবে, কাজ আমার দেশে যে 16 কোটি লোক যারা আছে, কে কাজ করবে না, যে খারাপ কাজ করবে না, এই গ্যারান্টি কে দিতে পারবে? যদি এই গ্যারান্টি কেউ দিতে পারে যে সাইফুল কাজ করবে না, রিয়াদ ভাই কাজ করবে না, মামুন ভাই অপরাধমূলক কোনো কাজ করবে না, টুডে হি don't do any wrong things, tomorrow we don't know he will do wrong things or no. So আমরা কেউ জানি না আগামীকালকে আমি কি খারাপ বা আমি কি কোনো দেশ বিরোধী কাজ করব কিনা। এই কাল্পনিক কথা দিয়ে, এই কাল্পনিক বিষয় নিয়ে কিভাবে 219 জন প্রবাসীকে আটক রাখা যায় বাংলাদেশের মতো দেশে, যেখানে বলা হয় গণতন্ত্রের চর্চা করা হয়। আমি সরকারকে বিনীতভাবে বলবো, আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ মনে করবেন না। আমরা প্রবাসী, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি। সঙ্গত কারণে আপনারা এখন দেশের রাষ্ট্র ক্ষমতা আছেন, আমরা যখন আমাদের অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি, এটা আপনাদের এগেনিস্টে বা আপনাদের বিরোধী হয়ে যায়। আসলে আমরা আপনাদের বিরোধিতার জন্য এসব কথা বলছি না। আপনাদেরকে বুঝতে হবে যে একটা মানুষ এখন অপরাধ করেনি, কালকে অপরাধ করবে, এরকম কাল্পনিক কথা নিয়ে যদি আপনি একটি লোককে আপনি যদি আবদ্ধ করে রাখেন, এটা কোনো আইনগত দিক থেকে এটার কোনো ভিত্তি আছে কিনা? আপনার আজকে যে জজ, আপনি আমাদের 16 কোটি মানুষের মধ্যে কে বলতে পারবে যে ওই লোকটি গতকালকে আগামীকাল জি, সাইফুল ভাই খুব ভালো মন্তব্য উপস্থাপন করছিলেন। আমি যদি সাইফুল ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, আমি একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিয়াদ ভাই, আমি সাইফুল ভাইয়ের সাথে একটু অ্যাড করতে যাচ্ছিলাম। আল মামুন ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বর্তমানে আমাদের কয়েকজন গেস্ট করোনা ভাইরাসের পরিস্থিতিতে আমি সামগ্রিকভাবে আপনি আমাকে একটু বলবেন কিনা যে প্রবাসীরা যে যে সমস্যাগুলো ফেস করছে। আপনারা সবাই জানেন ইতালিতে আপনার অগস্ট পর্যন্ত আপনার কোনো বাংলাদেশি প্রবেশ করতে পারবে না। জাপানে আপনার বাংলাদেশি আপনার ফ্লাইট, বাংলাদেশ বিমান যেতে পারে, এবং আপনার সেটা আবুধাবিতে, দুবাইতে আপনার স্পেসিফিক আপনার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে বাংলাদেশ বিমানকে। তো এই পরিবেশ পরিস্থিতিকে উত্তরণের জন্য আপনি গভর্নমেন্টের কাছে কি আশা করতে পারেন বা কি আছে চাওয়ার আপনার? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ রিয়াদ ভাই। আসলে বিষয়টা হচ্ছে, ইতালি বা জাপান বা দক্ষিণ কোরিয়া, এই সকল দেশ থেকে যে সকল প্রবাসীরা ফেরত আসছে, বাংলাদেশে ফেরত আসছে, যাওয়ার পরেও এয়ারপোর্ট থেকে তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? তারা বাংলাদেশ থেকে করোনা সনদ নিয়ে গেছে, যেখানে ছিল নেগেটিভ, বা ওইখানে যাওয়ার পরে সেটা হয়ে গেছে পজিটিভ। তো করোনা টেস্ট কিট দিয়ে টেস্ট করার পরে সেই নেগেটিভ থেকে কিভাবে পজিটিভ হয়, এটা আসলে আমার বোধগম্য হয় না। এটা কিভাবে সম্ভব? তো তার মানে কি, আমাদের করোনা টেস্টের মধ্যে গাফিলতি ছিল। যে কাজগুলো করছে রিজেন্ট হসপিটাল বা জিকেজির মতো আরো অনেকগুলো প্রতিষ্ঠান। আমরা সবাই জানি রিজেন্ট হসপিটালের শাহেদ কাণ্ড বা ডক্টর সাবরিনার মতো একজন ডাক্তার কিভাবে এইসব কাণ্ডগুলো করলো, এবং এই কর্মকাণ্ডের জন্য কিন্তু আমরা বহির্বিশ্বে অনেকগুলো দেশের পত্রিকায় এবং জাতীয় পত্রিকায় নিউজের হেডলাইন্স হয়ে গেছি যে আমাদের করোনা টেস্টের উপর কোনো প্রকার ভিত্তি নাই, আমাদের করোনা টেস্টের কোনো ভিত্তি নাই, যার কারণে ইতালি থেকে ফেরত গেছে, দক্ষিণ কোরিয়া থেকে ফেরত গেছে এবং জাপান থেকে ফেরত গেছে। এবং দেখেন, বাংলাদেশ সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই পরীক্ষাগুলো এবং খুব সুন্দর মতো এবং সুষ্ঠুভাবে করতো, তাহলে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা কোনোভাবে ফেরত যাইতো না, বাংলাদেশে ফেরত যাইতে হইতো না তাদের। আর তারা যদি ফেরত যাইতে না পারতো, তারা যদি কাজ করতে পারতো কর্মস্থলে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্যই ভালো হইতো। তো শাহেদ বা ডক্টর সাবরিনার মতো ব্যক্তিদের পকেট ভরতে যে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতিটা হলো, সেটা কি চিন্তা করছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়?
অন্তত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুহূর্তে যা হয়েছে তা তো হয়ে গেছে, সেটা তো রিকভার করা কোনোভাবে সম্ভব না। অন্তত ভবিষ্যতে যেন এরকম কোনো প্রকার ত্রুটি না হয়, বিলম্বিত না হয়, সেই দিকে সজাগ দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করছি। তো আমি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, ভবিষ্যতে যেন এরকম কর্মকাণ্ড না হয়, প্রবাসীরা যেন খুব সুষ্ঠুভাবে এবং সহজেই প্রবাসে এবং কর্মস্থলে যেতে পারে, এই ব্যবস্থাটা নিশ্চিত করুন। আর আরেকটা বিষয় আমি অ্যাড করবো, সারওয়ার জামান ভাই কিছু বলে গেছেন, সেটা হচ্ছে এয়ারপোর্ট নিয়ে, আর হচ্ছে এয়ারপোর্টের অবকাঠামো উন্নয়ন এবং যাত্রী নিরাপত্তা ফি নিয়ে। আমরা সবাই জানি প্রতি বছরই জাতীয় বাজেটে একটা বাজেট, নির্দিষ্ট পরিমাণ বাজেট থাকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য একটা বাজেট থাকে, যেটা এয়ারপোর্ট উন্নয়নের জন্য বাজেট থাকে, বা এয়ারপোর্টের যে নিরাপত্তার দায়িত্বে আছে আর্ম ফোর্স পুলিশ, তাদের বেতন ভাতা দিয়েও ঠিক মতো প্রদান করা হয়। তারা একটা গভর্নমেন্ট জব হোল্ডার, তো তাদের যদি বেতনটাও ঠিক মতো প্রদান করা হয়, আবার যদি এয়ারপোর্টের অবকাঠামো উন্নয়নের জন্য বাজেটও থাকে, তাহলে কেন যাত্রীদের কাছ থেকে এরকম রিয়াদ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না আপনার কথা। এখন শুনতে পাচ্ছি, বলেন বলেন, এখন বলেন। একটা তথ্য যোগ করতে চাই। আমি আপনাদেরকে, যারা আমাদের এই লাইভ ভিডিও দেখছেন, প্লিজ দয়া করে আপনারা আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করুন, এবং আপনি যদি আমি একটা করতে চাই যে প্রবাসীদের যে অবদানটা বাংলাদেশের অর্থনীতির জন্য, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই কিছু একটা চিত্র। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসে 16 দিনে, অর্থাৎ মাত্র 16 দিনে আপনার 136 কোটি ইউএস ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এই টাকা বাংলায় যখন এটাকে আপনার কনভার্ট করা হয়, সেটা 11,000 কোটি টাকা। অর্থাৎ গত 16 দিনে 11,000 কোটি টাকা আপনার রেমিটেন্স পাঠিয়েছে। বাংলাদেশের মধ্যে 11,000 কোটি টাকার আপনার বৈদেশিক রিজার্ভ করেছে, ফরেন রিজার্ভ করেছে। এত বড় একটা কন্ট্রিবিউশন যেই গ্রুপ, পার্টিকুলার গ্রুপ থেকে আসে, গভর্নমেন্টের কাছ থেকে এই প্রবাসীরা কোনো সহায়তা চায় না, কিন্তু গভর্নমেন্টের যে কনসুলেট গুলো আছে বা বিভিন্ন ধরনের এমবিসি গুলো আছে, সেই এমবিসি গুলোতে দেখা যায় যে এই প্রবাসীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয় এবং আপনার প্রবাসীদের সাথে খুব বাজে বিহেভ করা হয়। আমি আপনার কাছে একটা ছোট্ট আকার প্রশ্ন করতে চাই, বাংলাদেশ সরকার কোন ধরনের কি পদক্ষেপ নিয়েছে এই দূতাবাস গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, যে প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করা হয়? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ রিয়াদ ভাই। আমরা অনেকেই জানি, গত 2 থেকে 3 দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছিল অনেক দেশের দূতাবাসে, এবং ইউরোপের অনেকগুলো দেশের অ্যাম্বাসেডরদের সাথে মিটিং কালে এই কথাটা বলা হয়েছিল। প্রত্যেকটা এম্বাসি যেন খুব সুষ্ঠু মতো প্রবাসীদেরকে সেবা দেয়, এবং কোনো প্রকার হয়রানি ছাড়া যেন সেবা পায়। প্রত্যেকটা প্রবাসী যেন হয়রানি ছাড়া সেবা পায়, এবং ফোন কলের যে আমাদের যে হটলাইন যে একটা থাকে, সেই হটলাইনে যেন সেবা প্রদান করে, এই ব্যাপারে একটা বিবৃতি প্রদান করছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই জন্য আমি সাধুবাদ জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই পররাষ্ট্রমন্ত্রীকে, উনি এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এখন কতটুকু কার্যকরী হবে বা কতটুকু কার্যকরী হবে না, সেটা সময়ই বলে দেবে। তবে আমি বিশ্বাস রাখি এবং আমি আশা করি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী এই নির্দেশটা প্রতিটা দেশের এম্বাসি এবং অ্যাম্বাসেডরগণ মেনে চলবেন। জি, ধন্যবাদ রিয়াদ ভাই। যে আল মামুন ভাই, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ইঞ্জিনিয়ার সারওয়ার ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগে আপনি আমাদেরকে, আমাদের দর্শকদেরকে বলবেন যে কেন মানুষ প্রবাসী অধিকার পরিষদের সাথে যুক্ত হবে। আপনি আমাদেরকে একটু বলবেন কিনা প্লিজ, কি কারণে সাধারণ প্রবাসীরা প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হবে? ধন্যবাদ আপনাকে রিয়াদ ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসীদের অধিকার একটা বিশাল একটা কথা, এটা ধরতে গেলে বিশাল একটা সাবজেক্ট। তবে আমি সিম্পলি সময় সংক্ষিপ্ততার কারণে ছোট করে বলি। আপনাদের প্রবাসীদের অধিকার, নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। আপনাকে কেউ ঘরে বসে থাকলে অধিকার কেউ দেবে না। আপনার অধিকার আদায় করার জন্য আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ আপনাকে অবশ্যই, আপনার যে কোনো সমস্যার জন্য, প্রবাস থাকাকালীন আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের এই অঙ্গ সংগঠন, আমরা চাই আপনারা এখানে যুক্ত হবেন, এখানে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। আমরা যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে
আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, আমরা উচ্চতর যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অধিকারগুলো আদায় করার জন্য যথাযোগ্য আবেদন করব। আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা এই ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করবে বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আরেকটা বিষয় আমি একটু ইন্টারফেয়ার করি শর্টলি। আমাদের মধ্যপ্রাচ্যের সবাই, আমি যখন ওমানে কাজ করি তাহলে আমাকে একটু মধ্যপ্রাচ্যের মানুষদের নিয়ে, সবচাইতে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের এমবাসি গুলার অবস্থা অত্যন্ত করুণ। কারণ আপনি দেখতে পাবেন, আপনি অবশ্যই জানেন, আমিও জানি, আপনিও জানেন যে ফিলিপাইন এমবাসি ইনভেস্টিগেশন করেছি, ওখানে গেছি কাজের কর্মের কারণে আমার বসদের সাথে। ওখানের একটা সিস্টেম কি, প্রত্যেকটা এমবাসিতে ইউনিট আছে, একটা পাসপোর্টের জন্য ইউনিট, একটা ভিসা প্রসেসিং এর জন্য ইউনিট, একটা আদার্স ফ্যাসিলিটির জন্য ইউনিট, ভিন্ন নারীদের জন্য আলাদা একটা ইউনিট। কিন্তু আমাদের বাংলাদেশ যে ওমানে যে এমবাসিটা আছে এটা অত্যন্ত সংকীর্ণ, খুব কনজেস্টেড এরিয়া, যেটা আমি বলতে গেলে একদম কিভাবে বলবো, আমি আপনাকে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো ওটা যাতে অন্যান্য যারা এমবাসি করছে নির্দিষ্ট জায়গা ওমান গভর্নমেন্ট থেকে লিজ নিয়ে তারা নতুন করে বিল্ডিং করছে, সুন্দর করে প্রত্যেকটা ইউনিট করছে, ইউনিটের মাধ্যমে খুব সুন্দর সার্ভিস দিতেছে, তাতে তারা সবাই স্যাটিসফাই। কিন্তু এমবাসির ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের এমবাসির ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত বাজে, তাদের কোনো ধরনের আন্তরিকতা নেই। একটা কথাই স্পষ্ট যে আপনার যদি আন্তরিকতা হয় তাহলে আপনি ভালোবাসবেন, আপনি ভালোবাসলে আপনি দায়িত্ব নেবেন, দায়িত্ব নিলে আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। যদি অ্যাম্বাসেডাররা, এমবাসির কর্মকর্তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে মধ্যপ্রাচ্যে, তাহলে আমরা এই যে প্রবাসীরা সুযোগ সুবিধাটা, সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার, আমরা যথাযোগ্য সময়ে পাবো এই আশা ব্যক্ত করি আমি। আচ্ছা, আমি অ্যাসির ভাইকে একটা সেম কোশ্চেন করতে চাই। আপনারা জানেন, আমি জাস্ট জানার চেষ্টা করছি যে সাধারণ যারা প্রবাসী আছে, তারা আপনার প্রবাসী আছে, বিভিন্ন দেশে আছে, কেন তারা ঐক্যবদ্ধভাবে এই প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হবে? প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হলে তারা কি পাবে, কেন যুক্ত হবে? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ইয়াসির ভাই ফ্রান্স থেকে, প্লিজ। ইয়াসির ভাই, আপনি একটু আনমিউট করে নেবেন, আপনার আপনার মাইক্রোফোনটা মিউট করা। জি, ধন্যবাদ। দেখা যাচ্ছে আমরা যারা প্রবাসী থাকি তারা সরকার আমাদেরকে নাগরিকই মনে করে না, আমরা আমাদের কোনো গার্ডিয়ান নাই এরকমই মনে করে। কারণ দেখা যাচ্ছে আমরা কোনো ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আজকে দেখেন রায়হান সমস্যার সম্মুখীন হয়েছে, এবং দেখা যাচ্ছে ভিয়েতনামাতে অনেক প্রবাসীরা কি সমস্যার সম্মুখীন হয়েছে। বিভিন্ন দেশে অনেক প্রবাসীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আমরা রেসপন্স পাই না। সুতরাং এই রেসপন্স কেন পাই না, এটা যদি আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেন আমাদের একটা শক্তি অর্জন হয়। সবাই মিলে একসাথে, আমরা যদি একসাথে কাজ করি, দেখা যাচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আমরা অনেক একটা বড় বিশাল একটা শক্তিতে পরিণত হব। তো যখন আমরা একসাথে যখন একটা দৃষ্টি আকর্ষণ করব, তখন সরকার অবশ্যই আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ দিতে বাধ্য হবে। এবং দ্বিতীয়ত, সামনে যেন আমরা দেখা যাচ্ছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে যেন আমরা একজন বিজ্ঞ মানুষকে যেন প্রবাসী মন্ত্রণালয়ে আমরা নিয়োগ দিতে পারি আমাদের জোর আন্দোলনের মাধ্যমে, যার কারণে ওনার মাধ্যমে আমরা প্রবাসীদের কথা তুলে ধরবো, প্রবাসীদের প্রত্যেকটা অধিকার আমরা ওনার মাধ্যমে যেন আমরা নিশ্চিত করতে পারি। সেজন্য আমি যারা বিভিন্ন দেশে প্রবাসী আছেন সবাইকে আমি বলবো আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হবেন, এবং আমাদের সাথে একসাথে হাত মিলিয়ে এই আমাদের শক্তিকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আবেদন রাখছি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে একজন আমাদের গেস্টকে মিস করছি, টেকনিক্যাল কারণে আমাদের সাথে যুক্ত হতে পারছে না। মেহেদী হাসান ভাই ব্রুনাই থেকে। ভাই, একদমই সরি, আমি আপনাকে যুক্ত হতে পারছি না, টেকনিক্যাল কিছু কারণে হয়তো ভাই
স্লো বা এমন কোনো কিছু কারণে আপনি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো যারাই আপনার এই লাইভটি দেখছেন আপনারা বিভিন্ন পেজ বা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা মতামত কমেন্ট সেকশন করতে পারেন। আপনাদের প্রশ্ন থাকতে পারলে আমাদের স্পেশাল গেস্টদের জন্য আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের কিছু কমেন্টস রিড করছি, যারা আমাদের লাইভ ভিডিওটা দেখছেন তারা কি কি কমেন্টস করছেন লাইভ ভিডিওটা নিয়ে। আমার এমটি শান্ত ভাই বলছেন ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের রাকিবুল ইসলাম বলেছেন যে আপনাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে। সো আমি আপনাদের কমেন্টস গুলো পরে দেখাচ্ছি যে আমাদের এক ভাই ওমান থেকে বলছেন, উনি আহ্বান করছেন যে প্রবাসী অধিকার পরিষদে যাতে যোগদান করেন, কারণ আপনার এমডি শান্ত ভাই বলছেন যে এসো একই অধিকারের কথা বলি। অধিকার পরিষদটা হচ্ছে অধিকার প্ল্যাটফর্ম, যেখানে আমরা কোনো কোনো আমরা পরিকল্পনা করছি না, আমরা গভর্নমেন্টকে হটানোর কোনো পরিকল্পনা করছি না, ডিসিশন করার জন্য প্রবাসী অধিকার গঠিত হয়নি। প্রবাসী অধিকার পরিষদ গঠিত একটি সংগঠন, যে সংগঠন বাংলাদেশের সমস্ত প্রবাসীদের পক্ষে কথা বলবে। সো প্রবাসী স্থান যে জায়গায় আপনার থাকতে পারে, মত থাকতে পারে, হতে পারে, ধর্ম বর্ণ মানুষের মত সবকিছু পার্থক্য ভুলে প্ল্যাটফর্মে এসে অধিকারের কথা বলা, জনগণের কথা বলা, অধিকারের আদায় প্ল্যাটফর্ম। প্লিজ সবাই এই কমেন্ট আপনারা কমেন্ট করতে পারেন এবং সবাই এই লাইভ শেয়ার করতে পারেন। আমি সেম কোশ্চেন করতে চাই, আপনি কেন মনে করেন যে সাধারণ প্রবাসীরা যুক্ত হবেন এবং আমরা ঠিক 9 মিনিটে আমরা এই লাইভ ভিডিওটি শেষ করতে সংক্ষিপ্ত ভাবে যদি একটু বলেন প্লিজ। সাইফ ইসলাম ভাই মালদ্বীপ থেকে। হ্যাঁ জি, হ্যাঁ একটু ব্যস্ত আছি, আপনাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা ওকে। সাইফ ইসলাম ভাই আপনার মিউট, আপনার মাইক্রোফোনটা মিউট করা। সাইফ ইসলাম ভাই আপনার মাইক্রোফোনটা আনমিউট করে প্লিজ। জি, আপনি আমাকে শুনছেন? জি জি সাইফুল ইসলাম ভাই আপনার আনমিউট করা ছিল, এখন শুনতে পাচ্ছি, বলেন ভাই। জি জি সাইফুল ইসলাম ভাই জি, বলেন আপনার প্লিজ। প্রশ্নটা আবার আমাকে বলুন। আপনার প্রশ্নটা আবার বলুন। প্রশ্ন জি, প্রশ্নটা হচ্ছে যে সাধারণ প্রবাসীরা কেন প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হবে, কি কারণে? ধন্যবাদ, ধন্যবাদ রিয়াদ ভাই। আপনি জানেন বাংলাদেশের প্রবাস জীবন শুরু হয়েছে 1976 সাল থেকে। 1976 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ পথ চলা প্রবাসীদের, আজ পর্যন্ত আমাদের যে প্রবাসী ভাইরা দেশের বাহিরে মৃত্যুবরণ করে তাদের জন্য আজকে পর্যন্ত আমাদেরকে বাইরে থেকে হাত পাততে হয়। তাইলে আমরা আমাদের সরকারগুলো, আমি কোনো নির্দিষ্ট সরকারকে বলবো না, এই যে 1974 থেকে আজকে পর্যন্ত যে সরকারগুলো, এরা আমাদের প্রবাসীদের জন্য কি করেছেন? তারা এই প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তারা কখনো আন্তরিকতার সাথে কোনো কিছুই করেননি। যদি আজকে তারা আন্তরিকতার সাথে করতেন, ৭৪ থেকে আজকে 2020 সাল, এই দীর্ঘ পথ চলার মধ্যেও আজকেও আমাদের প্রবাসী কোনো ভাই যদি বিদেশে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আমরা প্রবাসীরা চাঁদা উঠিয়ে তাদেরকে দেশে প্রেরণ করতে হয়। এটার মতো দুঃখজনক, বেদনাদায়ক আর কোনো কিছুই হতে পারে না। পৃথিবীর আমাদের থেকে অনেক অনুন্নত দেশ আছে, নেপাল আমাদের থেকে উন্নত না, শ্রীলঙ্কা আমাদের থেকে উন্নত না, আরো অনেক দেশ আছে, কিন্তু তারা তাদের শ্রমিকদেরকে কখনো দেশে নেওয়ার জন্য একটি টাকাও অন্য লোক থেকে খুঁজতে হয়নি। তাহলে আমরা কেন পারলাম না? এই না পারার ব্যথনা থেকে এই হাজার, এটা একটা এক্সাম্পল, এরকম শত শত এক্সাম্পল আছে যেটা আমরা আজকে এই দীর্ঘ পথ চলার মধ্যে পাইনি। সেই বেদনা থেকে আমরা সকল প্রবাসী ভাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবিগুলো, আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা সরকারকে, যথার্থ কর্তৃপক্ষকে উপস্থাপন করাই, এটাই মেন উদ্দেশ্য। আর আমি আরেকটি কথা আবারই বলবো,
যে আমাদের যে সরকারি থাকুক, আপনারা বর্তমান হয়তো সরকারে আছেন, এই কারণে আমরা যে বিষয়গুলো বলছি কোনো না কোনো কারণে আপনাদের বিপক্ষে যাচ্ছে। আসলে আমরা কোনো সরকারের বিপক্ষে না, আমরা জাস্ট আমাদের অধিকারগুলো আদায়ের জন্যই কথা বলছি। আমাদের দেশের এই দীর্ঘ পথ চলায় আজ পর্যন্ত কোনো প্রবাসী তার ন্যায্য অধিকার পায়নি, তারা প্রত্যেকটি পদে পদে অপদস্থ হচ্ছে। কেন হবে? সেই বিষয়গুলো আমরা ঐক্যবদ্ধতার সাথে নিরসন করার জন্য যথার্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ। আমি আবার বলছি, আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা শুধু আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে সামিল হয়েছি। সুতরাং আমি আশা করব আমাদের সরকার, যথার্থ কর্তৃপক্ষ, আমি একটি এক্সাম্পল দিয়েছি যে আমাদের প্রবাসী শ্রমিকগুলো আজ পর্যন্ত তারা মানুষের চাঁদার টাকা দিয়ে বিদেশ থেকে মৃত্যুবরণ করার পরে দেশে আসতে হয়। সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। যে এটা হলো একটি এক্সাম্পল। এটা এরকম শত শত আমাদের সমস্যাগুলো আছে, আমাদের কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করবে। আর এই জিনিসগুলো আমরা এককভাবে বললে এটা সমস্যা সমাধান হচ্ছে না, হয়নি। গত প্রায় ৭৬ থেকে আজকে কত বছর হলো হয়নি। সেই না হওয়ার বেদনা থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মনের বিষয়গুলো আজকে আমরা জাতির সামনে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আমাদের সরকার, কর্তৃপক্ষ এই বিষয়গুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা তাদের কোনো প্রতিপক্ষ নই, এই জিনিসটা আমি বারবার বলছি। আমরা তাদের কোনো প্রতিপক্ষ নই। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য আজকের এই প্রবাসী অধিকার পরিষদ, এই প্ল্যাটফর্ম। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর বিপি নুরু ভাইকে, যিনি বাংলাদেশে এই প্রবাসী অধিকার প্রতিষ্ঠা করে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। সাথে সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক জনাব তারেক ভাইকে। সাথে সাথে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি জার্মান প্রবাসী আমাদের শ্রদ্ধেয় কবির ভাই, যাদের আজকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি এবং আমরা আমাদের মনের ব্যথাগুলো, অ্যাটলিস্ট সরকার আমাদেরকে প্রতিপক্ষ যেন না ভাবে, আমি আবার বলবো, আমাদের মনের ব্যথাগুলো, আমাদের সমস্যাগুলো আজকে আমরা উপস্থাপন করতে পারছি। তো আমি আশা করব আমাদের সরকার আমাদেরকে স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা শুধু আমাদের প্রতি যে অবিচার হচ্ছে, আপনি দেখুন ৭৬ থেকে আজকে কত বছর হলো, কেন আজকে পর্যন্ত আমার শ্রমিক ভাই বিদেশে মারা যাওয়ার পর আমাকে চাঁদা দিতে হবে? শ্রমিক কেন তার ন্যায্য সুযোগ সুবিধা পাবে না? এই প্রবাসীরা আপনারা মুখে বলেন যে আমরা রেমিটেন্স যোদ্ধা পাই, কিন্তু তার বাস্তব কোনো প্রতিফলন আমরা দেখছি না। এই যে আমরা দেশের নাগরিক, প্রত্যেক নাগরিকের সাংবিধানিকভাবে সম অধিকার থাকে। করোনা টেস্ট সাধারণ দেশের লোকের জন্য ২০০ টাকা, আর প্রবাসীদের জন্য ৩৫০০ ফর হোয়াই। আমরা একটা দেশের নাগরিক, রেমিটেন্স যোদ্ধা, আজকে আমরা করুণ পরিস্থিতিতে আছি। এই মুহূর্তে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, সহযোগিতা হাত বাড়িয়ে দিবে। আমাদের হাত যদি শক্ত হয় আমরা পুনরায় রেমিটেন্স প্রেরণ করব, কিন্তু সেটা না, সরকার আমাদেরকে যেন তাদের একটা ব্যবসায়িক মাধ্যম তৈরি করে বললো আমরা ৩৫০০ টাকা দিয়ে আমাদেরকে এটা করতে হবে। সো আমরা বলবো সরকার আমাদের দিকে আন্তরিকতার দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ রিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ ইঞ্জিনিয়ার সারওয়ার ভাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা প্রায় ১ ঘন্টা ধরে আমাদের প্রোগ্রামটা চলছে। এই প্রোগ্রামে আজকে যারা উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মামুন ভাই মালয়েশিয়া থেকে, SR আলামিন ভাই ছিলেন ফ্রান্স থেকে, সাইফুল ইসলাম ভাই ছিলেন মালদ্বীপ থেকে, আমাদের সারওয়ার জামান ভাই ছিলেন ওমান থেকে এবং মেহেদী হাসান ভাই ছিলেন ব্রুনাই থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্য থেকেও প্রবাসী অধিকার পরিষদের কে সময় দেওয়ার জন্য। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যারা এই লাইভ ভিডিওটা দেখছেন এবং যারা পরবর্তীতে রেকর্ডিং দেখবেন, প্লিজ দয়া করে আপনারা সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে বাংলাদেশের সর্বস্তরের জনগণ দেখতে পারে, যাতে বাংলাদেশের সরকার প্রধান পর্যন্ত যেতে পারে, যাতে আমাদের আকুল আবেদনগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারে। আমাদের যে দায়িত্ব হিসেবে, আমাদের যে দায়িত্ব প্রবাসীরা আমরা দায়িত্ব পালন করছি, কিন্তু গভর্নমেন্ট বা সরকার বা বাংলাদেশ থেকে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার সেই সুদৃষ্ট কামনা করছি। কারণ আপনার গভর্নমেন্ট কিছু কিছু জিনিস থাকে যেগুলো পারবো না। মামুন ভাই, আমাদের সারওয়ার ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার হাজির হব। সো আর যারা ভিউয়ার্স আপনারা শত ব্যস্ততার মধ্যে আমাদের এই লাইভ ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবেন এবং বিশেষ করে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যেই দেশে অবস্থান করছেন প্লিজ দয়া করে সেই দেশের রুলস রেগুলেশন ল অ্যান্ড অর্ডার এই বিষয়গুলোকে মেনে চলার চেষ্টা করবেন, নিরাপদ থাকবেন এবং সোশ্যাল ডিসটেন্স রক্ষা করে থাকবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।